শুধু দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। দর্শক আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পুরো অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি ডক্টর পাপিয়া আফরোজ শৌমিক। আমাদের আজকের আলোচ্য বিষয় অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার চিকিৎসা এবং স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে আমাদের সেবায় নিয়োজিত আছেন। আমাদের সাথে আছেন ডাক্তার এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, প্রধান কনসালটেন্ট ও চেয়ারম্যান এসপি হসপিটাল ঢাকা এবং সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। শুভ সকাল স্যার। শুভ সকাল, কেমন আছেন আপনি? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। দর্শক আপনারা ইতিমধ্যে জানেন আমাদের আলোচনার বিষয় অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার চিকিৎসা এবং স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের টিভি স্ক্রিনের নিচে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার। স্যার, হাঁটু বা কোমর ব্যথা এটা বর্তমান যুগে খুবই একটা কমন বিষয়। হাঁটু ব্যথা, কোমর ব্যথা নেই এমন মানুষ কিন্তু পাওয়া দুষ্কর, বিশেষ করে হচ্ছে বয়স্ক লোকদের ক্ষেত্রে। তাদের না হয় একটা কারণ রয়েছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যা হাড় ক্ষয় হচ্ছে বয়সের সাথে সাথে, কিন্তু ইয়াং জেনারেশনে বর্তমান সময়ে এই জিনিসটা কেন এত বৃদ্ধি পাচ্ছে? ধন্যবাদ। আসলে হাঁটু ব্যথাটা একসময় ছিল বয়স্কদের রোগ, বাট এখন যেটা হলো ইয়াং জেনারেশনের মধ্যে চলে আসার কারণ একটাই, যে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ কমে যাচ্ছে, যার ফলে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে আমাদের শরীরটা, যে কারণে আমাদের হাঁটুর মধ্যে যে কার্টিলেজটা থাকে সেটা ইনজুর্ড হচ্ছে। তো আজকে অনেকেই রোগী পেয়ে থেকে আমরা যে 5 বছর 7 বছর 10 বছর ধরে হাঁটু ব্যথা একসময় কি হুইল চেয়ারে বসে আছে, হাঁটা চলাই বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু চিকিৎসা করছে, বন্ধ নাই চিকিৎসা, দিনের পর দিন বছরের পর বছর ট্রিটমেন্ট চলছে, পেইন কিলার খাচ্ছে, জয়েন্টে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে, তারপরেও ভালো হচ্ছে না। আসলে ব্যথাটা কেন হচ্ছে? হাঁটু ব্যথার ম্যাক্সিমাম কারণ আমরা দেখে থাকি যে একটা বিগ কারণ যেটা আমরা বলছি সেটা হচ্ছে কোমরে যদি কোনো প্রবলেম থাকে, যে ডিস্ক প্রলাপস অথবা স্পাইনাল কর্ডে কোনো ধরনের কোনো প্যাথোলজি। কোমরের সাথে তাহলে হাঁটুর সম্পর্ক? রাইট, কোমরের সাথে মূলত হাঁটুর সম্পর্ক, কারণ উপর থেকেই তো নিচে নামে। তো কোমরে যদি আমাদের ডিস্ক প্রলাপস লং টাইম থাকে, সেটার কারণে আস্তে আস্তে পায়ের শক্তিটা কমে যাচ্ছে। পায়ের শক্তি যদি কমে যায়, হাঁটুর ভিতরেও আমাদের বডির ওজনটা আঘাত করে সেখানে কার্টিলেজ ভেঙে গিয়ে সেখানে হাঁটু ব্যথা হচ্ছে। অনেকে দেখবেন হাঁটু ফুলে পানি চলে আসছে, পানিটা করতে আসছে, পানি বের করছে, মানে সিমটোমেটিক ট্রিটমেন্ট হচ্ছে, পানি এসেছে, পানি বের করা হচ্ছে, কিন্তু পানিটা কেন এসেছে সেটা কিন্তু সমাধান করা হচ্ছে না, যার কারণে পানি এসেই যাচ্ছে। ব্যথা হচ্ছে, ইনজেকশন দিচ্ছে, 2 মাস ভালো থাকে, তারপর আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছে। অপারেশন ছাড়া এই ট্রিটমেন্টগুলো সম্ভব? হ্যাঁ, এটা তো মেকানিক্যালি কারেকশন করতে হবে। যদি কোমরে ডিস্ক প্রলাপস থাকে সেটাকে রিপেয়ার করতে হবে, যদি কোমরে অন্য কোনো প্যাথোলজি থাকে সেটাকে কারেকশন করতে হবে, পায়ের শক্তিকে বাড়াতে হবে। তো কোনোটাই তো অপারেশনে কাজ হবে না। তো যে কারণে আসলে অপারেশন, এটা আসলে আমরা যেটা বলছি কনজারভেটিভ ট্রিটমেন্ট, যে পেশেন্টকে কনজারভেটিভ ফিজিওথেরাপি হলো এর একমাত্র সলিউশন। কোনো ওষুধও কিন্তু সলিউশন হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা রোগীদের সুস্থ করার জন্য কোনো ওষুধ নাই। হ্যাঁ, সাময়িক একটু আরাম দিতে পারবে, কিন্তু কখনোই আপনাকে সমাধান করতে পারবে না। সমাধান যদি করতে হয়, একমাত্র সঠিক ফিজিওথেরাপি লাগবে। সঠিক ফিজিওথেরাপি কিন্তু পার্মানেন্ট সমাধান করতে পারে। যেমন হাঁটু ব্যথা হচ্ছে, তার মূল কারণ হচ্ছে মেরুদণ্ডের ইনজুরি। তাহলে মেরুদণ্ডটাকে রিপেয়ার করে পায়ের শক্তি যদি আমি বাড়িয়ে দিতে পারি, তাহলে তার ব্যালেন্সটা ফিরে আসলো, বডির ফিটনেসটা ফিরে আসলো। যখনই ফিটনেসটা ফিরে আসছে তখন কিন্তু স্বাভাবিক। যতদিন ফিটনেসটা ভালো রাখতে পারবে ততদিন তার ব্যথা হবে না। সেটা হতে পারে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর। তো যদি আমরা বডির ফিটনেসটা ভালো রাখি, তাহলে প্যাথোলজি ছাড়া কখনোই কোমর ব্যথা, হাঁটু ব্যথা হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এটা কি লং টার্ম ট্রিটমেন্ট, না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ট্রিটমেন্ট নিলে সে পরবর্তী সময়টা আরামে থাকতে পারবে? ফিজিওথেরাপির ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি যেটা লং টার্ম বলতে কোনো কথা না, এটা একটা ডিপেন্ড করে যে তার ইনজুরিটা কতটুকু। এক একজন পেশেন্টের এক এক রকম। কোনো পেশেন্টের 24 ঘন্টা একটা থেরাপি নিয়ে কিন্তু সে ভালো হয়ে যেতে পারে। কেন? কারণ ওই একটা থেরাপি সে শিখে নিতে হবে। আর ফিজিওথেরাপিটা এমনই একটা, আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফিজিওথেরাপির যে মূল মন্ত্র, থেরাপিউটিক এক্সারসাইজ, সেটা হচ্ছে সেলফের মাধ্যমে চলছে, নিজে নিজে। জন্মের পরে একটা বাচ্চা কিন্তু হাত পা কিছু নাড়াতে পারে না, আস্তে আস্তে নাড়াচাড়া শিখছে, তারপরে তাকে কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, এরপরে চলাফেরা করছে, হাঁটা চলা করছে। হাঁটা চলাও একটু থেরাপি, কারণ আপনি দেখেন অনেকে আছে বলে ট্রেডমিলে হাঁটে, দিস ইজ একটা ট্রিটমেন্ট। আসলে হাঁটাটাও একটা
ফিজিওথেরাপি বা ট্রিটমেন্টের মধ্যে পড়ছে। আপনি যে উঠবোস করছেন এটা একটা এক্সারসাইজ হয়ে যায়। তো আমরা যেটা বলছি যে ফিজিওথেরাপি এমন একটা ট্রিটমেন্ট, সঠিক রাস্তাগুলো আপনাকে জেনে নিতে হবে এবং নিজে নিজে করতে হবে। ফিজিওথেরাপি সারা জীবন সেন্টারে এসে দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা। আপনি একদিন দুই দিন শিখে নিলেন, বাসায় করতে পারবেন। যদি খুব সিভিয়ার কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে আমরা হসপিটালাইজেশন করে রাখি, যে 21 দিন আমরা ট্রিটমেন্ট করতে চাই। 21 দিন করে তার সমাধান করে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি, পরবর্তীটা বাসায় গিয়ে সে সারা জীবন নিজেরটা নিজে করে খেতে পারবে। এই হসপিটালে থাকার প্রয়োজনটা কতদিন, বা হচ্ছে এসপি হসপিটালে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে ভর্তির অ্যাকচুয়ালি ক্ষেত্রে? এসপি হসপিটাল টু রিহ্যাবিলিটেশন হসপিটাল, পুনর্বাসন। একজন পেশেন্ট আসবে, মানে একটা পেশেন্ট একটা সমস্যা নিয়ে আসছে না, তার কোমরে, আমাদের দেশে কি দেখছি আমরা, যে কোমর ব্যথা রোগী যাচ্ছে কোমরের ট্রিটমেন্ট করতে, আস্তে আস্তে হাঁটুতে ছড়া যাচ্ছে। আবার তার ডায়াবেটিস, একজন কখনো ডায়াবেটিসের ডাক্তারের কাছে যাচ্ছে, তিনি এক ধরনের ট্রিটমেন্ট দিচ্ছেন। ডায়াবেটিসের ডাক্তার বলছে আপনি বেশি করে হাঁটেন। এখন কোমর ব্যথার জন্য যে হাঁটা যাবে না সেটা তো সে বলবে না, কারণ তার তো ডায়াবেটিসের ট্রিটমেন্ট করার কথা। উনি ডায়াবেটিসের গদ বাঁধা ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছেন, কিন্তু ওনার যে হাঁটলে হাঁটু ব্যথা কোনোটা বেড়ে যাচ্ছে, ওটা নিয়ে ওনার কোনো হেডেক নাই। আচ্ছা। সো রোগী হেঁটে হেঁটে হাঁটু ব্যথা কোনোটা বাড়ায় দিচ্ছে। আবার হাঁটু ব্যথা কোমর ব্যথার ডাক্তারের কাছে গেলে বলছে শুয়ে থাকেন। তো সে রেস্টে থেকে, সে রেস্টে থেকে আবার ডায়াবেটিস বাড়ায় দিচ্ছে। ডায়াবেটিস বেড়ে যাওয়ার কারণে কিডনির সমস্যা হয়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, সে কারণে হার্টের সমস্যা হয়ে যায়। তো এই যে গোজামিল যে সমস্যাগুলো আছে, যে কারণে রোগীরা দেখেন কোথাও গিয়ে কিন্তু সুস্থতা পাচ্ছে না, সে এখান থেকে ওখানে, এ দৌড় থেকে ও দৌড়, এই ডাক্তারের কাছে যাচ্ছে, একবার ওই ডাক্তারের কাছে যেতে হচ্ছে। কিন্তু রিহ্যাবিলিটেশন মূলত যে জিনিসটা টোটাল, এটা টিম ওয়ার্ক। আমার কাছে রোগী আসলো কোমর ব্যথা নিয়ে, তার ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, কিডনির, সব কিছু এক ছাদের নিচে ট্রিটমেন্টটা সে পাবে এবং সেই দায়িত্বটা থাকবে প্রতিষ্ঠানের, পেশেন্টের না। কোন ডাক্তারকে দেখাতে হবে, কে কোন চিকিৎসা করবে, পেশেন্ট বুঝবে না। কিন্তু একজন সুপারভাইজার যদি থাকে, একজন বিশেষজ্ঞ যদি দায়িত্বটা নেয়, তাহলে কিন্তু এই প্রবলেমটা হয় না। যে কাজটা আমরা করছি, যে একজন রোগী আসলো মূলত তার কোমর ব্যথার জন্য হাঁটাচলা বন্ধ হয়ে গেছে, তো আমরা দেখছি তার কোমর ব্যথার সাথে সাথে তার ডায়াবেটিস ইরেগুলার, ডায়াবেটিসের অবস্থা খুব খারাপ, তার কার্ডিয়াক প্রবলেম আছে, তার কিডনির প্রবলেম আছে, এরকম রোগী, বহু রোগী ভর্তি আছে। তখন আমরা অ্যাডমিশন করে নিচ্ছি। অ্যাডমিশন করে না, আমাদের পুরো টিম আছে, মেডিসিনের ডাক্তার, সবগুলো সাবজেক্ট, প্রত্যেকে ট্রিটমেন্ট করে রোগীকে হচ্ছে কোমর ব্যথাও ভালো হয়ে যাচ্ছে, ডায়াবেটিসও কন্ট্রোলে চলে আসছে, হার্টও কন্ট্রোলে থাকছে, তার প্রেশারও কন্ট্রোলে থাকছে, টোটাল কমপ্লিট করে তাকে সুস্থ করে ফিটনেসটা দিয়ে দেন আমরা বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। বাড়ি থেকে আপনি এই প্রোগ্রামগুলো নিজে নিজে করবেন, কারণ শুধু ওষুধ খেলে তো কাজ হবে না। ওষুধের সাথে খাবারের একটা সম্পর্ক থাকে, সেটার সাথে এক্সারসাইজের একটা সম্পর্ক থাকে, যেটা বলা হয় ডিসিপ্লিন। আমরা 3টা ডি যদি আমরা বলি, তো 1 নাম্বার ডি হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিনের মধ্যে সে কীভাবে কখন কি করবে না করবে। 2 নাম্বার ডি হচ্ছে ডায়েটিং, তার কী কী ফুডের দরকার। 3 নাম্বার ডি হচ্ছে ড্রাগস, তো তখন অল্প করে ওষুধের প্রয়োজন হতে পারে। তো এইভাবে আমরা পেশেন্টগুলোকে কন্ট্রোল করছি। আচ্ছা, আমাদের দেশে কিন্তু মহিলাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথার ক্ষেত্রে গেলেই কিন্তু সবার আগে বলে ভিটামিন ডি এর অভাব, একটু টেস্ট করলেই বোঝা যায়। এই ভিটামিন ডিটা কেন কম হয়? ভিটামিন ডি প্রশ্ন উত্তরটা স্যার নিব, কিন্তু একজন দর্শক আছে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। দর্শক, আপনি টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি কিশোরগঞ্জ থেকে নোবেল। আচ্ছা, আপনার সমস্যা কথাটি বলুন। আমার সমস্যা হলো সারা শরীরে ব্যথা। জি, সারা শরীরে, এখন হাঁটুর উপরে ব্যথা। কতদিন যাবত ব্যথা? এইটা ব্যথা মনে এই 15-20 বছর ধরে। 15-20 বছর। আপনার বয়স কত? আমার বয়স এই 40 বছর। 40 বছর। জি। আপনি কোনো চিকিৎসা করেছেন? চিকিৎসা আগে করেছি, অনেক আগে। অনেক আগে, এখন আর করছেন না? না, করছি না। এখন ব্যথা নিয়ে নিজে নিজেই চলছেন? জি। আপনি নিচে বসে নামাজ কালাম এগুলো পড়তে পারেন? হ্যাঁ, জি জি, পড়তে পারি, একটু কষ্ট হয়। সকালে ঘুম থেকে উঠলে ব্যথা বেড়ে যায়? হ্যাঁ, ব্যথা বেড়ে যায়। ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখেন, 40 বছর বয়স ওনার, বলছেন উনি কিশোরগঞ্জ থেকে ফোন করেছেন, বাট 15-20 ধরে উনি ব্যথাই ভুগছেন। এটা কিন্তু একটা দীর্ঘ সময়। হ্যাঁ, কিন্তু কেন হচ্ছে? এটা হচ্ছে ইমব্যালেন্স, মেকানিক্যালি প্রবলেমগুলো ঘটছে। কারণ 15-20 বছর কেন ব্যথাটা হচ্ছে এটা আমাদের আগে জানতে হবে। এটা হতে পারে কোনো প্যাথোলজি,
হতে পারে তার কোনো মেকানিক্যাল প্রবলেম, যে 20 বছর আগে থেকে তার বডি আনফিট ছিল, সেই আনফিট বডিটাকে সে ক্যারি করছে, এতদিন। কখনোই তাকে ফিটনেসের দিকে আনা হয় না, যে কারণে তার দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে। আস্তে আস্তে এটা কোথায় যেয়ে দাঁড়াবে, 40 বছর বয়স তো আর 5 বছর 7 বছরের মধ্যে আরও খারাপের দিকে চলে যেতে পারে। তো এই পেশেন্টকে যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে কেন ব্যথাটা হচ্ছে। এই ব্যথাটা যদি এমআরআই করে দেখা যায় স্পাইনাল কর্ড ঠিক আছে কিনা, স্পাইনাল কর্ডে প্রবলেম থাকতে পারে, সেখানে ডিসপ্রলাপস থাকতে পারে, সেখানে টিউমার থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। জি, সেটা আমরা আইডেন্টিফাই করে দেন তাকে ফিজিওথেরাপি দিয়ে বডির ফিটনেসটাকে বাড়াতে হবে। যদি কোনো প্যাথোলজিও থাকে এক্ষেত্রে ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট। তার মানে দেখছেন এটাকে কিন্তু টিম ওয়ার্ক, এটা কিন্তু একজনে হবে না। যদি তার ডায়াবেটিসের সমস্যা থাকে সেটাকেও কন্ট্রোলে নিয়ে আসতে হবে, ওনার যদি আদার্স কোনো প্রবলেম থাকে সেগুলোকেও কন্ট্রোলে আসতে হবে। এই পেশেন্টটাকে কমপ্লিট সাজেশন দিতে গেলে আগে তার ইনভেস্টিগেশন প্রয়োজন, যে কী কারণে তার এই প্রবলেমটা হচ্ছে, দেন ওটাকে সমাধান করা এবং বডির ফিটনেসটাকে যদি আমরা করে দিতে পারি তাহলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে আর ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবে। তো দর্শক, আমি আপনার সাজেস্ট করবো যে আপনি একটা ফিজিওথেরাপি হসপিটালে গিয়ে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে দেন কিছু পরীক্ষা নিরীক্ষা করে কেন ব্যথাটা হচ্ছে জেনে নিয়ে আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। পাশাপাশি যদি অন্য কিছু লাগে সেটাও করা সম্ভব, তাহলে আপনি ব্যথামুক্ত সুন্দর জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনাকে আমি ভিটামিন ডি নিয়ে প্রশ্ন করেছিলাম। মহিলাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবটা এত কেন হয়? মহিলাদের নেই, আমরা ছেলেদেরও কিন্তু অনেক ভিটামিন ডি ডিফিসিয়েন্সি পাচ্ছি। তার একটাই কারণ হচ্ছে আমরা যেটা আউটডোরে কাজ করছি না, আমরা ঘরে বসে, সবাই দেখবেন এখন ঘর থেকে বেরোতে চায় না, কারণ বাইরে অফিস সবার কিন্তু ঘরে, এবং অলমোস্ট সবাই আমরা এসির মধ্যে থাকি। এখন ম্যাক্সিমাম লোকজন এসির মধ্যে থাকে। আগে বলা হতো গ্রামের লোকজনের ভিটামিন ডিটা আসলে ভালো ছিল, বাট এখন গ্রামেও কিন্তু একই অবস্থা। গ্রামেও কিন্তু দেখবেন যে রোদে যাচ্ছে কম লোকজন, শুধু কৃষিকাজ যারা করছে, তাছাড়া ম্যাক্সিমাম লোকই কিন্তু ঘরে থাকে, যে কারণে এই জাতীয় সমস্যাটা খুব বেড়ে যাচ্ছে। যেটা ইউরোপ আমেরিকাতে কেন ভিটামিন ডি ডিফিসিয়েন্সি বেশি, তার একটাই কারণ হচ্ছে তারা সানলাইটে যাচ্ছে না, তারা ফিজিক্যাল ওয়ার্ক কম করছে, তারা ব্রেন ওয়ার্ক বেশি করছে, যে কারণে তাদের কিন্তু ডিটা কমে যাচ্ছে। ঠিক তাই আমাদের দেশে এখন অ্যাভেলেবেল আমরা অস্টিওপেনিয়া পাচ্ছি, অস্টিওপোরোসিস পাচ্ছি। তো এটা কিন্তু একটা অ্যালার্ম। আচ্ছা, আমরা জানি ভিটামিন ডি খাবার থেকে আসে, তাহলে কি আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করলে আমাদের ভিটামিন ডি লেভেলটা ঠিক থাকবে, নাকি তার জন্য অন্য কিছু করতে হবে? না, আসলে ভিটামিন ডিটা খাবার থেকে শুধু আসবে না। ভিটামিন ডিটার সবচেয়ে বড় সোর্স হচ্ছে সানলাইট এবং এক্সারসাইজ। আচ্ছা, শুধু সানলাইটে গেলেও হবে না, শুধু খাবার খেলেই হবে না, শুধু সাপ্লিমেন্ট খেলেই হবে না, অবশ্যই এক্সারসাইজ করতে হবে। কারণ ভিটামিন ডিটাকে আমরা বলছি সিমেন্টের মতো। যেমন একটা বালু কংক্রিট দিয়ে আপনি যদি মিক্সচার করতে চান, দেখেন আগে গ্রামে কংক্রিট কি করতো, কুদাল দিয়ে বালু সিমেন্ট মিক্সচার করতো, ফলে মিক্সচার কিন্তু ভালো হতো না, কিছুদিন পর ঝরঝর করে ঝরে পড়তো। এখন কিন্তু মেশিন দিয়ে সেটাকে কন্টিনিউ মিক্সিং করতে থাকে। তার মানে কি, সিমেন্টটা যেন প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারে। ঠিক তাই ভিটামিন ডিটা হচ্ছে সিমেন্টের মতো। তো একটা বডিতে আপনি খেলেন, খাওয়ার পরে যদি আপনি ফিজিক্যাল এক্সারসাইজ না করেন তাহলে ওই ডিটা প্রপারলি কাজ করতে পারে না, যে কারণে বলছে এক্সারসাইজ হচ্ছে মূল মেকানিজম বলা হচ্ছে। যেমন একটা দেশি মুরগি দেখেন, দেশি মুরগি কিন্তু সারাদিনে সে যা খায় তার থেকে অনেক বেটার খাবার খায় একটা ফার্মের মুরগি। বাট ফার্মের মুরগি হাড় কেন দুর্বল? কারণ তার এক্সারসাইজটা থাকে না এবং সানলাইটটা নাই। বাট একটা দেশি মুরগি খাচ্ছে খুব কম, সামান্য, কিন্তু সানলাইট আছে এবং এক্সারসাইজ আছে। এই দুইটা কারণে কিন্তু তার হাড় অনেক শক্ত। তো যে কারণে আমরা বলছি যে আমাদের যতই আমরা খাওয়া দাওয়া করি আমাদেরকে এক্সারসাইজের দিকে মনোযোগ হতে হবে। এক্সারসাইজ করলে আমাদের ভিটামিন ডি ডিফিসিয়েন্সিটাও কমে যাবে, এক্সারসাইজ করলে আমাদের ফিজিক্যাল ফিটনেস বেড়ে যাবে, এক্সারসাইজ করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, এক্সারসাইজ করলে আমাদের প্রিভেন্টিভ ক্ষমতা বেড়ে যাবে, আমাদের যেটা এই যে ব্যথা বেদনা এগুলা থেকেও কিন্তু আমরা মুক্তি পাবো। এই যে স্যার, একজন হাঁটু ব্যথা বা কোমর ব্যথার রোগী আপনাদের কাছে আসছে, আপনাদের কাছে যখন আসে চেম্বারে, তখন প্রথম পরীক্ষা নিরীক্ষাটা আপনারা কি দেন যার মাধ্যমে আপনারা কনফার্ম হন এই রোগীর এই সমস্যা হচ্ছে? অ্যাকচুয়ালি কোমর ব্যথা হাঁটু ব্যথা রোগীদের জন্য আমরা প্রথম মনে করি একটা এমআরআই করা খুব উচিত। দেখুন সবাই কি করছে, কেউ এক্সরে করছে, প্যাথোলজিক্যাল টেস্ট করছে, করে কি পাচ্ছে? কিছুই না, বলছে আপনার হাড় ক্ষয় হয়ে গেছে, কেউ বলছে বেড়ে গিয়েছে। আলটিমেট সলিউশন কোথায়? কারণ আপনাকে কিন্তু এমআরআইতে যেতেই হচ্ছে, তো আপনি কেন সময় নষ্ট করছেন? 5 বছর দীর্ঘ সময় পরে তারপরে গিয়ে এমআরআই করছেন। এটাই তো কথা, যে আপনি 5 বছর জীবন থেকে নষ্ট করলেন, পেন কিলার খেয়ে খেয়ে নষ্ট করলেন, পরীক্ষা করে করে নষ্ট করলেন, আর্থিক ক্ষতিগ্রস্ত হলো, রোগটাও কিন্তু বড় হয়ে গেল, রোগটা কিন্তু ছোট নয়। এরপরে এমআরআই করে ধরা পড়লো। তো এই এমআরআইটা আমরা প্রথম করতে চাই। একটা এমআরআই করলেই এই সমস্যা সমাধানের প্রথম সূত্র শুরু হয়ে যায়। তো একটা এমআরআই করলেই কিন্তু জানা যায় যে তার আসার পর। এই জন্য আমাদের এসপি হসপিটালে আমরা রোগীরা আসলে আমরা একটা এমআরআই করছি। এসপি হসপিটালে কি এমআরআই করা সম্ভব? জি, আমাদের ওপেন এমআরআই আছে। অনেকে আবার এমআরআইতে ভয় পায়, যে ক্লোজ এমআরআই ঢুকতে চায় না। তো যে কারণে আমরা জাপান থেকে হিটাসি কোম্পানি একটা সুন্দর এমআরআই মেশিন
নিয়ে এসেছি, খুবই চমৎকার, রেজুলেশন খুব ভালো এবং ওপেন এমআরআই, কেউ ভয় পায় না, সবাই এখানে করতে। অনেক সিরিয়াস রোগী যারা ভয় অন্য এমআরআই থেকে বের হয়ে চলে এসেছে তারাও এখানে এমআরআই করতে পেরেছে, তো এখানে সাকসেসফুল। তো যারা করতে ভয় পায় তারা এখানে আসতে পারবে এমআরআই করার জন্য। এই পরীক্ষা নিরীক্ষার পালা শেষ হলো, কি কি রোগ হতে পারে কোমরে যার কারণে আমাদের কোমর ব্যথা বা হাঁটু ব্যথা হচ্ছে? কোমরে তো আমরা মূলত দেখা যায় দুটা সিস্টেম, যেটা হচ্ছে মেকানিক্যালি সমস্যা আছে না প্যাথোলজি। আমরা প্রথম আমরা ভয় পাই যে কোনো ধরনের প্যাথোলজি। আমরা অনেক রোগীর এমআরআই করার পর দেখি তার স্পাইনাল কর্ডে টিউমার আছে, অনেক আছে নর্মাল টিউমার, অনেক আছে ক্যান্সার টিউমার, তো যেটা আরো ডেঞ্জারাস। যে কারণে এটা আমরা ফার্স্ট আইডেন্টি, এখন একটু ভুলের কারণে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো একটা এমআরআই একটা মানুষের জীবন বাঁচাই দিতে পারে। আমি অনেক রোগী পেয়েছি একেবারে মৃত্যুর দৌড় থেকে ফিরে এসেছে একটা এমআরআইয়ের কারণে। সো যে কারণে এমআরআইটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক রোগী পেয়েছি হাঁটুর ট্রিটমেন্ট করছে 10 বছর 15 বছর ধরে, কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না, সে পঙ্গু হয়ে গেছে। এমআরআই করে দেখা গেলো তার পিঠের মাঝখানে টিউমার আছে স্পাইনাল কর্ডের ভিতরে এবং সেটা ক্যান্সার। তাহলে কি অবস্থা? যেটা হয়তো আর 2-6 মাসের মধ্যে এটা আরো খারাপের দিকে চলে যেত, পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেত এবং তার মৃত্যু আসন্ন। তো যে কারণে এই টিউমারটা যদি 10 বছর আগে ধরা পড়তো তাহলে ছোট ছিল, তখন অপারেশনটাও সহজ হতো, বাট এটা বড় হয়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো যে কারণে সময়ের 1/4 অসময়ের 10/4 বলা হয় যে সময় মতো ধরা দরকার, রাইট? তো এমআরআই একটা মানুষের জীবনকে নতুন করে আবার। স্যার আমাদের একটি ফোন রয়েছে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার অত্যন্ত দুঃখিত দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি পল্লব বলছিলাম রংপুর থেকে। আচ্ছা, আপনার সমস্যা কথাটি বলুন। স্যারের কাছে প্রশ্ন হচ্ছে যে স্যার আমি এই হাঁটুতে প্রবলেম, তো আমি এমআরআই করার পরে আমাকে বলেছিল যে পার্শিয়াল টিয়ার ছিঁড়ে গেছে, তো ওটা ওনারা বলছেন যে সার্জারি করতে হবে। তো এখন আমার হাঁটুতে সবসময় পেইন করে। জি, আপনার বয়স কত? আপনার বয়স কত? আপনি কি শুনতে পাচ্ছেন? লাইনটা মনে হয় কেটে গেছে। জি, আমরা বুঝতে পেরেছি যতটুকু যে ওনার নি জয়েন্টের লিগামেন্টে পার্শিয়াল টিয়ার, ওনার হাঁটুতে ব্যথা করে এবং বলেছে অপারেশন করতে। মূল বিষয়টা এখানে। তো আমরা বলবো যে পার্শিয়াল টিয়ার এটা থাকতেই পারে, এটার জন্য কখনো ব্যথা হবে না। পার্শিয়াল টিয়ারের কারণে সাধারণত ব্যথা হয় না, কারণ এটা ক্রনিক হয়ে যায়। এরকম পার্শিয়াল টিয়ার ম্যাক্সিমাম মানুষকে আমরা পেয়ে থাকি, বাট তার ব্যথার অন্য কোনো কারণ আছে, ওই সোর্সটা খুঁজে বের করতে হবে। এমআরআই করেছেন তিনি বললেন? এমআরআই করেছেন উনি নি জয়েন্টের, কিন্তু ওনার যেটা আমার যেটা মনে হয় এরকম রোগী আমরা যতই পেয়ে থাকি সব দেখি তার বডি ইমব্যালেন্স, মানে পায়ের জোর কম, এবং এই সোর্সটা আসে মেরুদণ্ড থেকে, যেটা পেশেন্ট রিকগনাইজ করে না। কারণ আমাদের ব্রেন সবসময় ইম্পর্টেন্ট, সবচেয়ে সিরিয়াসটাকে রিকগনাইজ করে। তো যেহেতু হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে ওটাকে রিকগনাইজ করেছে এবং তার ব্রেনটা ওখানেই কাজ করছে, কিন্তু তার যে কোমরের সমস্যা আছে সেটাকে সে ভুলে গিয়েছে। হয়তো তার 5 বছর আগে কোমর ব্যথা ছিল, সেই হিস্ট্রিটা নিতে হবে। তো দেন কোমরের একটা এমআরআই করতে হবে। কোমরের এমআরআই করলে তার মূল রোগের উৎপত্তি স্তরটা ধরা পড়বে, দেন ব্যথার কারণটা আইডেন্টিফাই হলো এবং ওইটার থেরাপি দিয়ে ট্রিটমেন্ট করলে এটার অপারেশন করার কোনো প্রয়োজন হবে না। এই ক্ষেত্রে আমরা বলি এটা অপারেশনের প্রয়োজন, এটা ফিজিওথেরাপির মাধ্যমে ভালো করা সম্ভব। তবে অবশ্যই মেরুদণ্ডকে চেক করে নিতে হবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যেটা অপারেশন না করলেও চলবে, যেটা আপনাকে একটা কোমরের এমআরআই করতে হবে অবশ্যই, কারণ মেরুদণ্ড না চেক করে আপনি যদি হাঁটুর ট্রিটমেন্ট করতে থাকেন তাহলে সাকসেসফুল হবে না। তো কোমরে এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি করলে আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকেও। আমাদের একটু বিরতির সময় হয়ে গিয়েছে। শুধু দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছে এসপি হসপিটাল বিদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নেক্সাস টেলিভিশনে। আমাদের আলোচনার বিষয় অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার চিকিৎসা এবং স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন। স্যার, আমাদের একজন দর্শক আছে লাইনে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে মমতাজ বেগম বলছি। জি, আপনার সমস্যা কথাটি বলুন। আমার সমস্যা হচ্ছে আমি আজকে 3-4 মাস ধরে আমার পায়ে প্রচুর ব্যথা। মানে টিপলে কোনো ব্যথা নাই, কিন্তু আমি বসা থেকে উঠলে আমার পায়ে, আমি দাঁড়িয়ে কোনো দাঁড়াতে পারি না, ডান পাটাতে শুধু। তো ডান পাতে কোনো আমি শক্তি পাই না যে আমার হাঁটা, তারপর অনেক একটু পরে আবার হাঁটতে হাঁটতে তারপর ঠিক হয়ে যায়, কিন্তু বসলেই উঠলেই এই ব্যথাটা। এবং ডাক্তার খেয়েছি, উনি আমাকে একটা প্রিলিকা 21 দিন খেতে বলেছে, ওটা খেয়েছি, ওটা খাওয়ার পরে কোনো কমেনি। আর ব্যথার ওষুধ দিয়েছে ভ্যাকসিন 100, ওটা খেলে একটু কমে আবার বেড়ে যায়। এই সমস্যাটা এখনো পর্যন্ত আছে আর কি। আর তো আমাকে থেরাপি দিয়েছিল উনি, ফিজিওথেরাপি 4 দিন করার পর কি আমার পাটা প্রচুর ভারী হয়ে গেছে, আমি আর দিই নাই আর কি।
তো এখন কি কি করতে পারি একটু আমি ডাক্তার সাহেবের কাছে সমাধানটা চাচ্ছি আর কি। আপনি কি কোমরে কোনো এমআরআই করেছেন? না, আমাকে কোনো এমআরআই দেয়নি, বলেছিলাম ডাক্তার বলছে বেশি সিরিয়াস হলে এমআরআই দেওয়া হয়, এখন এমআরআই দেওয়া হবে না। সিরিয়াসটা ভারী হয়ে যাচ্ছে, আর কবে সিরিয়াস হবে? সিরিয়াস হওয়ার দরকারটা কি? শুরু থেকেই যদি ভালো করে ফেলেন তাহলে পরে আর ক্ষতি হবে যদি না। জানা হয়ে যায় শুরুতেই সমস্যা জি, আছে কি ধন্যবাদ নেই। দর্শক, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন উনি প্রিলিকা খাচ্ছে, ব্যথা ওষুধ খাচ্ছে, এটা পেন কিলারের সমাধান হবে না কখনোই। আস্তে আস্তে সিরিয়াস হলে তখন এমআরআই করবে। সিরিয়াস আচ্ছা, এমআরআইটা প্রথমে দিতেই সমস্যাটা কি? সমস্যা কি জানি না, আসলে প্রথমে দিলে কিন্তু এই রোগীটার কষ্টটা পায় না। এই যে পা একদম ভারী হয়ে exact যাচ্ছে, সমস্যাটা জানা যায়। স্পাইনাল কর্ডে ইনজুরি হচ্ছে এবং ইনজুরি কিন্তু বেড়ে গিয়েছে অলরেডি, জি। কারণ যত 6 মাস আগে যা ছিল এখন কিন্তু স্টপ নাই, বড় হয়ে গেছে। যেমন আমরা কি দেখি, রাস্তায় দেখা যায় ছোট্ট একটা গর্ত আছে, ওই গর্তটা আমরা রিপেয়ার করছি না, ফলে কি হচ্ছে আস্তে আস্তে ওটা পুকুর হয়ে যাচ্ছে। আমরা ওখানে প্রায় মাঝে মাঝে দেখি যে ছোট্ট একটা রাস্তায় ছোট্ট একটা ছিদ্র দেখে গেলাম, 7 দিন পরে এসে দেখি ওখানে বড় একটা পুকুর, ওখানে বাঁশ টাস দিয়ে রেখেছে বিশাল করে, জি। অনেক বড় একটা যজ্ঞ শুরু হয়ে গেছে সেখানে। তো ছোট একটা ছিদ্র কিন্তু অনেক বড় পুকুর হয়ে যাচ্ছে। ঠিক তাই এই যে মেরুদণ্ডে ছোট একটা ইনজুরি ছিল, যেটা সে ক্যারি করতে করতে ওষুধ খেতে খেতে এটা বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পা ভারী হয়ে যাচ্ছে, এরপর কার্টিলেজ ভাঙতে শুরু করবে, হাঁটু ক্ষতিগ্রস্ত হবে, এরপরে আস্তে আস্তে আরও খারাপের দিকে চলে। এইভাবে রোগীরা ডিসএবিলিটি চলে আসছে। তো দর্শক, আমি সাজেস্ট করব অবশ্যই আপনাকে আগে এমআরআই করতে হবে। কোনো ট্রিটমেন্ট করা যাবে না কনফার্ম না হয়, কারণ আপনার সমস্যাটা আপনি জানেন না। আপনি আন্দাজে ওষুধ খাচ্ছেন, কোনো লাভ হবে না, কারণ সমস্যা হচ্ছে আপনার মেরুদণ্ড আছে, হয়তো বা ডিসপ্রলাপস আছে। এটাকে আইডেন্টিফাই করে দিন, ওটাকে রিপেয়ার করে মাসেলকে স্ট্রং করতে হবে, পায়ের শক্তি ফিরাই নিয়ে আসতে হবে। পায়ের শক্তি কমে যাচ্ছে, তাহলে আপনি আবার সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, এই যে একটা তারতম্য ঘটলো যে এমআরআই প্রথমেই দেওয়া হয়নি, মানে সমস্যা সিরিয়াস হলে এমআরআই দেওয়া হবে, এরকম কিন্তু আরেকটা সমস্যা আমাদের দেশে প্রবল রয়েছে, যে আমাদের দেশে প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না বা ভালো হচ্ছে না ট্রিটমেন্ট নিয়ে, বিদেশে চলে যাচ্ছে। এই তো আমাদের পাশের দেশেই চলে গিয়ে ওখানে শুনছে যে আমার এই সমস্যা হয়েছে, ওখানে গিয়ে কিন্তু ঠিকই ট্রিটমেন্ট নিচ্ছে বা যতগুলো টেস্ট দিচ্ছে ডক্টরে করছে, কিন্তু আমাদের দেশে তাদের করতে এই সমস্যাটা কোথায়? এটা সমস্যা হচ্ছে কাউন্সিলিং। আমাদের দেশের রোগীদেরকে আমরা কাউন্সিলিং করতে ব্যর্থ হচ্ছি। আমরা এসপি হসপিটাল, আমাদের এখানে রোগী আসলে কিন্তু আমি 100টা রোগীকে এমআরআই দিলে 100 রোগী এমআরআই করছে, কিন্তু অন্য জায়গায় কেন করছে না? আমি অনেক রোগী দেখেছি 3 বা 4 বার এমআরআই লিখেছে, সে একবারও করে না। আমি বললাম আপনি এমআরআই অনেক আগেই লিখেছে, আপনি করেন নাই কেন? কয় আমি তো বুঝি নাই যে এমআরআইটা কেন করব, কারণ তাকে তো কাউন্সিলিং করতে হবে যে আমি এমআরআইটা কী দেখতে চাচ্ছি। পরীক্ষা মানে তো পরীক্ষা না, পরীক্ষার তো আমার রেজাল্ট জানতে হবে। যে কারণে কাউন্সিলিং এর অভাবে বোঝাতে হবে কেন করতে হবে। রাইট, যেটা ইন্ডিয়ায় চলে যাচ্ছে, ইন্ডিয়ায় যখন যাচ্ছে তখন কিন্তু রোগীরা যা দিচ্ছে সবই করতে বাধ্য হচ্ছে, কারণ চিন্তা হচ্ছে আমি ইন্ডিয়ায় আসছি, অনেকটা জিম্মি হয়ে জিম্মি। করতে এতে হচ্ছে। কি হচ্ছে, দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত। প্রতি বছর কিন্তু লক্ষ লক্ষ রোগী কিন্তু ইন্ডিয়ায় চলে যাচ্ছে। ইন্ডিয়া কিন্তু এইখান থেকে বিরাট একটা অ্যামাউন্ট আমাদের দেশ থেকে ডলার নিয়ে চলে যাচ্ছে। তো এই যে আমাদের যে সেন্স, ছোটোখাটো সমস্যা হলে আমরা ইন্ডিয়ায় চলে যেতে চাই, এতে কি হচ্ছে, আমাদের কিন্তু আর্থিকভাবে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি যেটা বলি যে এই কোমর ব্যথা, হাঁটু ব্যথার জন্য পৃথিবীর কোনো দেশে যে লাভ নাই। ইন্ডিয়া কেন, কোথাও গিয়ে শান্তি হচ্ছে না। এই যে কোমর ব্যথা রোগীর ইন্ডিয়ায় যে কি ভালো হচ্ছে না, আরও খারাপ হয়ে আমার কাছে আসছে। আমি অনেক রোগী দেখেছি ইন্ডিয়াতে অপারেশন করে ক্ষতিগ্রস্ত হয়েছে, অপারেশন করে অর্ধেক প্যারালাইসিস করে দিয়েছে। তো যেটা আমাদের দেশে স্যার, এই বিষয়টা নিয়ে আমি আরো আলোচনা করব। একটি ফোন রয়েছে লাইনে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, কথা বলবো? জি জি, বলেন বলুন। বলেন। হ্যালো জি বলেন, বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, অত্যন্ত দুঃখিত দর্শক, আপনি আরেকটিবার চেষ্টা করুন। আমাদের আরেকজন দর্শক আছে লাইনে। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি জি জি, আমার নাম মাহফুজ, উত্তরা থেকে আর কি। জি। এখন আমি আমার স্পাইনাল কর্ডে প্রবলেম ছিল, ইউনাইটেড হাসপাতাল থেকে ডাক্তার ওই ডাক্তার সাইদ সাহেব, উনি ছিলেন নিউরো সার্জন। জি। উনি অপারেশন করছিলেন প্রায় 8 মাস আগে। আচ্ছা। অপারেশন করেছেন, কিন্তু আমার ডান পায়ে ব্যথাটা ছিল, ওই ব্যথাটা কমেছে, বাট এখন দেখা যায় ইউরিন এবং মানে ইন্ডিয়ান স্টোল, এটার সেন্স নাই, এটা সেন্সটা চলে গেছে প্রায় 8 মাস। উনি বলতেছে আবার অপারেশন করে আবার স্টোল লাগাইতে হবে। আমি আর তো সেকেন্ড টাইম আমি অপারেশনে যেতে পারবো না। ইতিমধ্যে উনি এমআরআই করছে 2 বার ওইখানে ইউনাইটেড হাসপাতাল থেকে। কাজেই এখন আমি এটা নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। মাঝখানে আমি আবার বিভিন্ন ইউরোলজির ডাক্তার দেখা করছি, লাস্টে একজন বলছে, খুব এক্সপার্ট বলছে যে ইউরো দুইটাই দেখান। উনি আবার ওই যে একটা হাসপাতালে বসেন ইউরো, এটার জন্য আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আর কি, ওই পপুলার হাসপাতাল শান্তিনগরে।
কারণ এই ব্যাপারে আমি তো দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু মানে এবং পায়ের মধ্যে পানি আছে, জি পানিও চলে আসছে। এখন এই অবস্থায় আমি এখন বুঝতে পারছি না কি করব। বা থেরাপি ইত্যাদি অনেক বাসায় করতেছি, উত্তরায় করেছি, তারপরে সিআরপিতে গেছি, নিজে গেছি, সবকিছু করছি। But, জি এটার ব্যাপারে কোনো কিছু বুঝতে পারছি না এখন কোথায় যাব। জি ধন্যবাদ। আমরা অসংখ্য বুঝতে ধন্যবাদ পেরেছি। দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি, একটু অপেক্ষা করুন, আমাদের আরেকটি ফোন রয়েছে লাইনে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। যে আমি বগুড়া থেকে তাহেরা বলতেছি। জি, আপনার সমস্যার কথাটি বলুন। হ্যাঁ, আমার ছেলের বয়স হচ্ছে 23 বছর। জি ও হাঁটার সময় পায়ের পাতা থেকে শব্দ হয়, পটপট করে শব্দ হয়। এটা আমি কোনো চিকিৎসা করা হয়নি, কি করতে পারি একটু জানতে জি পারি? ধন্যবাদ। আমরা আচ্ছা, উত্তর অসংখ্য দিচ্ছি। ধন্যবাদ দর্শক। আমাদের প্রথম দর্শক ছিলেন উত্তরা থেকে মাহফুজ নামে। ওনার স্পাইনাল কর্ডে অপারেশন হয়েছে 8 মাস আগে, কিন্তু ওনার এখনো সমস্যা রয়েছে, উনি ইউরিনেশনের সেন্স পাচ্ছেন না জি অপারেশনের পর। ধন্যবাদ মাহবুব সাহেব। আসলে আমরা প্রথমেই বলেছি যে 99% তো অপারেশনের কোনো প্রয়োজন নাই স্পাইনাল কর্ডে। এখানে অপারেশন করা মানেই আপনার রিস্ক থাকবে, এখানে প্যারালাইসিস হয়ে যাওয়ার চান্স থাকবে, জি। মৃত্যুর চান্স থাকতে পারে, ইনফেকশনের চান্স হতে পারে। ওনার যেটা তার অবশ হয়ে গেছে, মানে কিছু নার্ভ ইনজুরি যখন জি। সেন্সলেস হয়ে গিয়েছে, উনি আবার অপারেশন পায়ে করতে পানিও চলে যাচ্ছে, এসেছে। এরপর আরো খারাপ হয়ে যেতে। পানি কেন আসছে? কারণ তার মাসেল উইকনেস ডেভেলপ করছে, যার ফলে ফ্লুইডটা যে নিচে নামছে, ব্লাডটা নিচে নামছে, সে সম্পূর্ণ ব্লাডটা উঠতে পারছে না, ফলে তার ইডিমা হয়ে যাচ্ছে, পাটা ফুলে যাচ্ছে। অথবা পেইন কিলার খাওয়ার কারণে, কারণ অপারেশনের পরে কিন্তু অনেক পেইন কিলার জি, খেতে খেতে হয়, হয়। এটার কারণে তার কিডনি ফাংশনটা একটু কমে গিয়েছে, যে কারণে সাকশনটা কম হচ্ছে, ফলে একটা পার্সেন্টেজ পানিটা রয়ে যাচ্ছে। এবং উনি ট্রিটমেন্ট কিন্তু সবই করেছে, কিন্তু কোনোটা ট্রিটমেন্ট লাইন অফ চেষ্টাও ট্রিটমেন্ট করছেন উনি সঠিক ছিল এখনো। না, যার কারণে ওনার কিন্তু এই রেজাল্ট। এটা ওনার সমস্যা ছিল স্পাইনাল কর্ডে ডিসপ্রোলাপস, যেটার প্রথম শর্ত ছিল অ্যাবসোলিউটলি বেড রেস্ট, যেটাকে আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট। বেড রেস্টের থেকে যদি উনি ফিজিওথেরাপি দিত, উনি অপারেশন ছাড়া অনেক আগেই সুস্থ হয়ে যেতে পারতো, যেটা একমাত্র এসপি হসপিটাল করে। যেটা উনি সিআরপিতে গিয়েছে, সিআরপিতে এই ট্রিটমেন্টটা হবে না। সিআরপি যতক্ষণ না উনি প্যারালাইসিস হচ্ছে ততক্ষণ ভর্তি করবে না। আর সিআরপিতে আউটডোরে যে ট্রিটমেন্টটা দিবে, সেটাতে ডিসপ্রোলাপসের রোগীদের স্বাভাবিকভাবে সুস্থ হতে পারে না, কারণ এই যে ডিসপ্রোলাপস সিভিয়ার থাকলে মুভমেন্টগুলো আরও বেড়ে যাচ্ছে, জি। যে কারণে সিআরপিতে ফিজিওথেরাপি করার পরেও উনি রেজাল্ট পায় নাই, কারণ ওনার সঠিক ফিজিওথেরাপি হয় নাই। তো ওনাকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা করতে গেলে ওনার জন্য একমাত্র এসপি হসপিটালে, এছাড়া Hospitalized কোথাও হতে হবে। হবে না, কারণ উনি যত জায়গায় দৌড়াদৌড়ি করে আলটিমেট সমাধান নাই। সমাধান ওনার ডিসপ্রোলাপস আরও বেড়ে গিয়েছে, যেটা এমআরআই করলে দেখা যাবে। উনি অপারেশনের আগে যা ছিল এখন হয়তো আরও ইনক্রিজ করেছে, কারণ অপারেশনের ডিস্ক কাটলে অন্যান্য ডিস্ক আবার বের হয়ে যায়, জি। তো যে কারণে রোগী আরও ক্ষতিগ্রস্ত হয়। এটা আমাদের বহু এক্সপিরিয়েন্স আছে। তো সেই ক্ষেত্রে আমরা এমআরআই করে দেখব, দেখার পর ওই ফাটাগুলোকে সব রিপেয়ার করতে হবে, এটাকে বলে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন করতে হবে। যখন আমরা অপারেশনের পরে, যে কোনো অপারেশনের পরেও কিন্তু ফিজিওথেরাপি বাধ্যতামূলক, যে রিহ্যাবিলিটেশন কাজটা এসপি হসপিটাল করছে এবং সম্পূর্ণভাবে এটা 100% আর যে সাকসেসফুলি। সেন্সেশন গুলো এটা মানে এটা loss ন্যাচারালি হয়েছে। যদি আসে চলে আসবে। যদি কোনো নার্ভ ছিঁড়ে না গিয়ে থাকে তাহলে আবার সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। যদি কোনো নার্ভ ছিঁড়ে গিয়ে থাকে, ছিঁড়ে গেলে ওটার কখনোই আসবে সেটা না। ট্রিটমেন্টটা But কি করে হবে? না, যদি আদার্স মানে সার্কুলার দিয়ে এটা কিন্তু আবার কভার করবে বডি নিজেই। এখানে ন্যাচারাল ট্রিটমেন্টের উপরে ছেড়ে দিতে হবে, কারণ আমাদের শরীর হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার। ওর নিজের প্রয়োজনে সবকিছু কাভারিং করতে থাকে, কিন্তু উনি যে মুভমেন্ট করছে, মুভমেন্টের কারণে সে কিছুই করতে পারছে না, শরীরের কোনো ক্ষমতায় কাজ করছে না সেখানে, কারণ সে নিজে ওভারলিপিং করে ফেলছে। যে কারণে আমি ওনাকে সাজেস্ট করবো যে ওনার জন্য সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে এসপি হসপিটাল, যেখানে ওনার ট্রিটমেন্ট পারফেক্টলি ট্রিটমেন্ট হবে এবং সমস্ত ট্রিটমেন্ট এখানে করা সম্ভব, কারণ এটা টিম ওয়ার্ক। এখানে নিউরোলজিস্ট পাওয়া যাবে, এখানে ইউরোলজিস্ট প্রয়োজন হতে পারে, সেটাও পাওয়া যাবে, এখানে ডায়াবেটিসের চিকিৎসক পাওয়া যাবে, সব কিছু এখানে আছে, যারা এসে সাজেশন করবে এবং ট্রিটমেন্টটা ওখানে থেকে করতে পারবে এবং এটা একটা গুড রেজাল্ট পাবে। এরকম অনেক রুগী আমরা দেখেছি এবং সাকসেসফুলি আমরা ট্রিটমেন্ট করেছি এবং তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে। তো দর্শক, আমি সাজেস্ট করবো যে আপনাকে ফার্স্টলি এমআরআই করে দেখে দেন, রেস্টের থেকে ফিজিওথেরাপি দিতে হবে। আপনি মুভমেন্ট করতে পারবেন না 21 থেকে 42 দিনের জন্য। 42 দিন কষ্ট করলে ইনশাল্লাহ 42 বছর আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। এই ব্যাপারে আর দৌড়াদৌড়ি করা লাগবে না। ধন্যবাদ আপনাকে। আমাদের একজন দর্শক আছে লাইনে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? অত্যন্ত দুঃখিত দর্শক, লাইনটি কেটে গিয়েছে, আপনি আবারও চেষ্টা করুন। আমাদের পরবর্তী দর্শক ছিলেন বগুড়া থেকে। ওনার ছেলের বয়স 23 বছর, কিন্তু এই 23 বছরের ছেলে হাঁটার সময় পায়ের পাতায় শব্দ করে। পায়ের জয়েন্টে না পাতায়? পাতায় বলেছিল। না, যেটা হলো যে জয়েন্টের মধ্যে শব্দ হতে পারে, পাতায় সাধারণত শব্দ কম হয়। হ্যাঁ, শব্দ হতে পারে, এটা অনেকের একটা
সমস্যা থাকে, বাট অন্য কোনো সমস্যা আছে কিনা, ব্যথা হচ্ছে কিনা, উইকনেস হচ্ছে কিনা, দুইভাবে হয়। একটা যদি কোমরে যদি ইনজুরি থাকে সেক্ষেত্রে পায়ের শক্তি কমে যায়, হাঁটুর মধ্যে কার্টিলেজ ভেঙে যায়, সেক্ষেত্রে ভিতরে কর্কর শব্দ হয়। অনেক রুগী আমরা পেয়ে থাকি উঠা বসা করতে গেলে ভিতরে মচমচ করছে, কারণ ভিতরে ফ্লুইডটা শুকায় যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওনার মেরুদণ্ডে একটা এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটু ফিজিওথেরাপি করে দেখতে পারেন, এটাতে ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের একজন দর্শক আছে লাইনে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। স্যার, হাতের মাঝে 3-4 মাস ধরে ব্যথা, কিন্তু অনেক ওষুধ খাইতেছে, কোথায় ব্যথা? কমে না। হাতের মধ্যে, হাতে ব্যথা, হাত নাই। দেন হাত তুলতে কষ্ট হয়। দর্শক, আপনার টিভির ভলিউমটা কমিয়ে তারপরে আমাদের সাথে কথা বলুন। জি, হাত নাড়াচাড়া করলে ব্যথা হয়। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমাদের একজন দর্শক আছে লাইনে। শুধু দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। থেকে বলছি রবিন বিশ্বাস। জি, আপনি কোথা থেকে বলছেন? যশোর থেকে। রবিন বিশ্বাস। আচ্ছা, আপনার সমস্যা কথাটি বলুন। সমস্যা আমার এই বলুন। সমস্যা, আমার এই আজ 3-4 মাস হাঁটুর ব্যথা। হ্যাঁ, এই মাঝে মাঝে ফুলে যায়, বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাচ্ছি, তা কমতেছে না, কি করা যায়? কোমরে কোনো ব্যথা আছে? কোমরে ছিল হালকা, তাই একটু কমেছে, এখন হাঁটুর সমস্যা। জি, ধন্যবাদ দর্শক, আমরা উত্তরটা দিব। আমাদের আগে দর্শক ছিলেন, ওনার 4 মাস ধরে হাতে ব্যথা, হাত নাড়াচাড়া করতে অনেক সমস্যা হচ্ছে। উনি ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না। এটা ওনার ফ্রোজেন শোল্ডার হয়ে গিয়েছে। ফ্রোজেন শোল্ডার আসলে ওষুধে ভালো হয় না, একমাত্র সলিউশন ফিজিওথেরাপি। হ্যাঁ, ওষুধ কিছুটা হেল্প করবে, কিন্তু ফিজিওথেরাপি ছাড়া সে ভালো হবে না, আস্তে আস্তে আরও খারাপের দিকে যেতে পারে। তো দর্শক, আমি আপনাকে বলবো আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি হসপিটালে গিয়ে ফিজিওথেরাপি ডাক্তারকে দেখিয়ে আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। এটা ওষুধে শুধু ভালো হবে না, সাথে ফিজিওথেরাপি লাগবে। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী দর্শকের উত্তরটা দিব, কিন্তু একটু বিরতির পরে। সেই দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছে এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সেই দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। স্যার, আমরা একটি ফোন কল নিয়ে গত রোগীর প্রশ্ন উত্তরটা দিচ্ছি। সেই দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি নুরুল ইসলাম বলছি, আগ্রাবাদ থেকে। জি, আপনার সমস্যা কথাটি বলুন। আমার সমস্যা হলো, আপনাদের ওখানে আমি এমআরআই করছিলাম, স্পন্ডাইলিসিস ঘন করছিল, কিন্তু আমার তো প্রচন্ড হাঁটু ব্যথা। ওই জয়েনিং প্লাস খাই, অস্ট্রেলিয়া দিয়ে খাই, এতে অল্প একটু কমে, কিন্তু এর সাথে সাথে আমাকে যে ব্যায়াম করার ব্যায়ামও করি, তাতে আমি কোনোরকম চলি, কিন্তু আমার হাঁটার স্পিড মোটেই বাড়তেছে না, আর ব্যথাও যে নিরাময় হওয়ার তাও হচ্ছে না। এই জন্য পরামর্শ থাকছে, একটু মেহরবানি করে পরামর্শ দিতেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের বিরতির আগে প্রশ্ন ছিল যশোর থেকে, ওনার 3-4 মাস ধরে হাঁটুতে ব্যথা, তিনি ট্রিটমেন্ট করেছেন, তাতে কোনো ফলাফল পাননি। দেখেন, আমরা সবসময় বলি হাঁটু ব্যথা মানে হাঁটুতে কিন্তু রোগ না, হাঁটুর ট্রিটমেন্ট করছে, এটা পেইন কিলার খাচ্ছে। পেইন কিলার কিন্তু সমাধান না। হাঁটু ব্যথা হোক, কোমর ব্যথা হোক, যেটা হোক, ব্যথার ওষুধ কিন্তু সমাধান না। ওনার হাঁটুতে ব্যথা, ওনার ব্রেন কিন্তু হাঁটুতেই কাজ করছে, কিন্তু ওনার একটা হিস্ট্রি আছে, আগে কোমরে ব্যথা ছিল, যেটা আমরা বলি যে লং টাইম ব্যাক পেইন, মানে অনেক আগে ব্যাক পেইন ছিল, সেটা কিন্তু হাঁটু ব্যথার মূল কারণ। তাহলে ওনার কিন্তু কোমর থেকে হাঁটুতে এসেছে, কারণ কোমরের কারণে পায়ের শক্তি কমে যাচ্ছে, যে কারণে হাঁটুর মধ্যে চাপ পড়ে পড়ে হাঁটুর কার্টিলেজ ভেঙে যাচ্ছে। সো ওনার কোমরে একটা এমআরআই করলে দেখা যাবে ডিস্ক প্রলাপস আছে। ডিস্কে রিপেয়ার না করা পর্যন্ত পায়ের শক্তি বাড়বে না, পায়ের জোর যতক্ষণ না বাড়বে ততক্ষণ হাঁটু ব্যথা ভালো হবে না। সো এটা একমাত্র সলিউশন এমআরআই করে দেন ফিজিওথেরাপি। অবশ্যই রেস্ট লাগতে পারে, কারণ এটা কিন্তু অনেক খারাপ দিকে চলে গিয়েছে, যেহেতু হাঁটুতে ছড়াই গিয়েছে। ব্যথা যদি কোমরে অনেক বেশি থাকে আমরা খুশি হই, কারণ তখন রোগটা ছড়ায় না। ওই রোগটা ছোট, একদিনে ভালো করা সম্ভব বা 7 দিনে ভালো করা সম্ভব। যখনই ব্যথা কমে গিয়ে সেখানে সেন্সলেস হয়ে যাচ্ছে, পায়ের দিকে ব্যথা ছড়ায় যাচ্ছে, হাঁটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন রোগটা জটিল পর্যায়ে চলে যাচ্ছে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কোমরে একটা এমআরআই করে দেন, রেস্টের থেকে ফিজিওথেরাপি নিতে হবে। আপাতত হাঁটা চলা বন্ধ রাখতে হবে 21 থেকে 42 দিনের জন্য। এই 42 দিন রাখবে জোড়ানিতে। এই সময় ফিজিওথেরাপির মাধ্যমে মাসলকে স্ট্রং করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের পরবর্তী দর্শক নুরুল ইসলাম আগারকা থেকে, তিনি এমআরআই করেছিলেন আপনার হসপিটালে,
ওনার স্পন্ডাইলোসিস ধরা পড়েছে। হাঁটুর ব্যথার জন্য ওনার ব্যায়াম দেওয়া হয়েছে, তিনি হচ্ছে তারপরেও মানে তিনি সুস্থ হচ্ছে না, কি করবেন তিনি? এখানেও এক্সারসাইজ করতে হবে, উনি হয়তো নিজে করতে পারছেন না, হসপিটাল থেকে করলে ভালো হবে। কারণ কি, উনি বাসায় যেটা করছে সাফিসিয়েন্ট না, এবং হাঁটা চলা করছে না, কোমরের সমস্যা আছে, স্পন্ডলাইসিস না, আসলে এখানে ডিস্ক প্রলাপস আছে, যেটার কারণে উনি হাঁটা চলা করলে এটা বেড়ে যাচ্ছে, যে কারণে সাজেশন মানে উনি রেজাল্ট পাচ্ছে না। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনাকে বেড রেস্টের থেকে ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি করলেই যে ভালো হয়ে যাবেন তা না। অনেক রোগী দেখবেন ফিজিওথেরাপি করছে, ওষুধ খাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে না, খারাপ হচ্ছে, এরপর অপারেশন করছে, আরও খারাপ হচ্ছে। একটু আগে যে ফোন দিয়েছিল আমাদের উত্তরা থেকে ভদ্র, উনি থেরাপিও করেছে, ভালো নয়। কারণ হচ্ছে কি, থেরাপি করার যে রিলেশনটা, যে টাইমিংটা প্রপারলি হচ্ছে না। যেমন আমরা একটা কিছু রান্না করতে গেলে সেটা কিন্তু টাইমিং ঠিক থাকতে হবে, কখন তাকে জাল দিতে হবে, কতটুকু জাল দিতে হবে, কখন তেল দিতে হবে, কখন মশলা দিতে হবে, কখন লবণ দিতে হবে, একটা সিস্টেম থাকে, সেটা কিন্তু সবাই জানে। কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে তা বুঝে না, মনে করে যখন খুশি তখন করলে হবে না, টাইমিং থাকতে হবে, কত রিপিটেশন করতে হবে, কতবার করতে হবে। তো আমরা যেটা বলি, যখন একটু সিরিয়াস হয়েছে, আমরা বলি বেড রেস্টে থাকেন 21 থেকে 42 দিন, দিনে 4 বেলা ফিজিওথেরাপি দিতে হবে। এক বেলা দিলে কোনো লাভ হবে না। আপনি যদি রেস্টে থেকেও এক বেলা ফিজিওথেরাপি দেন, 42 দিন দিলেও কোনো লাভ নাই, কিন্তু আপনাকে 4 বেলা দিতে হবে। তাহলে আপনি 21 দিনে ভালো হয়ে যাবেন। কোনো রোগী 21 দিন, কোনো রোগী 28 দিন, কোনো রোগী 42 দিন, ভালো হতেই হবে, এবং সেটা হসপিটাল ছাড়া সম্ভব না। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করব আপনাকে হসপিটালে থেকে ফিজিওথেরাপি নিলে আপনি ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অনেকেই তো স্যার দেশের বাড়ি গিয়ে ট্রিটমেন্ট করছেন বা অপারেশনও করে ফেলেছেন, কিন্তু এই অপারেশন করার পরেও কেন তারা সুস্থ হচ্ছে না পুরোপুরি? অ্যাকচুয়ালি অপারেশন করার পর অপারেশন করলেই ভালো হয়ে যাবে তা কিন্তু না। কারণ কি, কোমর ব্যথা, সব অপারেশন কিন্তু এক না। যেমন একটা টিউমার কেটে ফেললাম, ভালো হয়ে গেল, কিন্তু কোমরের সাথে অনেক কিছু রিলেশন। কারণ কোমর ব্যথা যারা জর্জরিত থাকে তারা কিন্তু একদিনে কোমর ব্যথাটা হয় না, এটা কিন্তু আস্তে আস্তে তার বডিকে ইমব্যালেন্স করে দিচ্ছে, পায়ের শক্তি কমে যাচ্ছে, তার বডির ফিটনেস ফল করছে, কার্টিলেজ ভেঙে যাচ্ছে। তো কোমরে আমি একটা অপারেশন করলাম, তার ফিটনেসটা বাড়াচ্ছি না, তাহলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না। তো যে কারণে অপারেশন যারা করে ফেলেছে তাদের যদি সাজেশন, তাদেরকে রিহ্যাব করতে হবে, পুনর্বাসন ট্রিটমেন্ট দিতে হবে। সো এসপি হসপিটালে যেটা আমরা করছি, রিহ্যাবিলিটেশন, কমপ্লিট রিহ্যাবিলিটেশন। একটা পেশেন্ট যেমন ওপেন হার্ট সার্জারি করে আসলো, তারও কিন্তু বিভিন্ন ধরনের ব্যথা থাকে, শোল্ডারে ব্যথা থাকে, লাম্বারে ব্যথা থাকে, চেস্টে ব্যথা থাকে। তো পেশেন্ট বলে আমি তো অপারেশন করলাম ব্যথার জন্যই, তো ব্যথা তো ভালো হচ্ছে না, ব্যথা তো আমার শরীরে রেগেই আছে। অ্যাকচুয়ালি তার কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন যেটা, সেটা ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে রিহ্যাবিলিটেশনটা করা হয়নি। তারা তো হার্টের ট্রিটমেন্ট করেছে, সে জীবনে বেঁচে গিয়েছে, তো বেঁচে গিয়েছে, কিন্তু ব্যথা কিন্তু মুক্ত হচ্ছে না। ব্যথা মুক্ত হতে গেলে তাকে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন করতে হবে। তো এসপি হসপিটাল যেটা করছে, কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন করছে, নিউরো রিহ্যাবিলিটেশন করছে। যেমন স্ট্রোক করলো একটা রোগী, তাকে নিউরোমেডিসিন ট্রিটমেন্ট করলো, ভালো হয়ে গেলো, বেঁচে গেল, কিন্তু বেঁচে বিছানায় পড়ে থাকলো, তাকে তো রিহ্যাব করতে হবে। স্ট্রোকের রোগী যদি এসপি হসপিটাল আসে, ফিজিওথেরাপির মাধ্যমে তাকে হাঁটাই দিচ্ছি। অনেক রোগী আসছে, দেখা যাচ্ছে 6 মাস, 9 মাস, 1 বছর বাসায় পড়ে আছে, আরও খারাপ হয়ে গেছে, হাত পা বাঁকা হয়ে গেছে, তো অবস্থা খুবই ভয়ঙ্কর। বাট এসপি হসপিটালে আসলে যেটা হয়, সেই রোগী দ্রুত আবার হাঁটতে পারছে। তো স্ট্রোক করার সাথে সাথে যদি 5 দিন 7 দিনের মধ্যে একটা রোগী পুনর্বাসনের জন্য আসে এসপি হসপিটালে, সেগুলো কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে সম্পূর্ণরূপে। তো এই যে ফিজিওথেরাপি যে ট্রিটমেন্ট, অ্যানোমালিসটা, এই অ্যানোমালিস থেকে বের হয়ে আসতে হবে। কারণ বেশিরভাগ জায়গায় আউটডোর আছে, গেলেই থেরাপি দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। তো পেশেন্ট আসছে রিক্সায়, যাচ্ছে রিক্সায়, আসছে গাড়িতে, যাচ্ছে গাড়িতে, এটে আসছে, তো বাসায় গিয়ে মুভমেন্ট করছে, গোসল করছে, হাঁটা চলা করতে, ইনজুরি কিন্তু রিপেয়ার হচ্ছে না। তো ইনজুরি রিপেয়ার করার জন্য রেস্টের থেকে যে ট্রিটমেন্টটা, যেটা আমরা বাংলাদেশে এসপি হসপিটাল একমাত্র হসপিটাল যেখানে শুরু করেছি, কমপ্লিট সলিউশন, পুনর্বাসন, সঠিক ফিজিওথেরাপি এবং টাইমিং কিভাবে করতে হবে, সব কিছু আমরা মনিটরিং করছি এখানে। এই যে এসপি হসপিটালে এত দূর দূরান্ত থেকে পেশেন্টরা আসে, দেশের বাইরে থেকেও পেশেন্টরা আসে, এই পেশেন্টদের সাথে যারা আসছেন অ্যাটেন্ডেন্ট, তাদের থাকার ব্যবস্থা বা তাদের সুযোগ সুবিধা কি দেওয়া হচ্ছে? খুব সুন্দর ব্যবস্থা। আমাদের এখানে তো মানে মিডল ইস্ট থেকে প্রচুর রোগী আসে, সৌদি, দুবাই, কুয়েত, ওমান, তারপর সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকেও রোগী আসছে, আমেরিকা থেকেও রোগী আসছে, অস্ট্রেলিয়া, তারপরে ইউরোপ থেকে অনেক রোগী আসছে। আমাদের বাঙালি যারা যেখানে আছে আমাদের প্রোগ্রাম থেকে চলে আসছে, কারণ ওখানেও কিন্তু ভালো ফিজিওথেরাপি সঠিকভাবে হচ্ছে না। ওই আউটডোরে দেয়, ব্যথা বেড়েই যাচ্ছে, রোগী খারাপের দিকে চলে যেতে, সোজা চলে আসে এসপি হসপিটালে, এসে ভর্তি হচ্ছে, এবং তাদের থাকার সুন্দর ব্যবস্থা আছে। যারা অ্যাটেন্ডেন্স থাকতে চায়, এটা সবচেয়ে মজার জিনিস, সেই হসপিটাল অ্যাটেন্ডেন্স ছাড়াও কিন্তু ট্রিটমেন্ট নেওয়া যায় বিদেশি স্টাইলে। যেমন বিদেশে কিন্তু রোগীদের সাথে সাধারণত অ্যাটেন্ডেন্স লাগে না, বাট আমাদের এসপি হসপিটালে অ্যাটেন্ডেন্সের প্রয়োজন নাই। তারপর যদি কেউ থাকতে চায়, তাদের থাকার জন্য সুন্দর গেস্ট হাউস আছে, থাকার ব্যবস্থা আছে, এবং খুব কম খরচে ফুডিং ব্যবস্থা আছে, খাবার দাওয়া সব কিছু কিন্তু আমাদের হসপিটালে দেওয়া হয়, যেটা এখান থেকেই সব কিছু, পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে খাওয়া দাওয়া যা যা দরকার একটা রোগীর চিকিৎসার জন্য সব কিছুই মোটামুটি হসপিটাল থেকে অ্যারেঞ্জ করা হয়।
আচ্ছা, আমাদের কিন্তু মায়েরা যারা রয়েছে, যারা হচ্ছে নতুন মা হয়েছে বা অনেকেই সি সেকশনের মাধ্যমে অনেক দিন হয়ে গিয়েছে মা হয়েছে, তাদের অনেকেরই কিন্তু কোমরে পেইন হয় একটা সি সেকশনের পরে। তাদের সকলেরই কিন্তু একটা ধারণা থাকে যে আমাকে কোমরে ইনজেকশন দেওয়া হয়েছিল অ্যানেস্থেসিয়া, সেটার জন্য আমার পেইন হচ্ছে। এই কথাটা কতটা সত্য? না, আসলে অ্যানেস্থেসিয়ার জন্য ব্যথা হয় না। ব্যথা হওয়ার দুটা কারণ থাকে। একটা হচ্ছে যে মায়েরা সাধারণত সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করে, তো ইয়াং বয়স থেকে কাজ করতে করতে মেরুদণ্ড ইনজুরি থাকে। পরবর্তী যখন বেবিকে ক্যারি করে তখন কিন্তু ওটা ইনজুরিটা বেড়ে যায়। তারপরে দেখা যায় ইঞ্জেকশন দেওয়ার সময় ওখানে চাপ দেওয়া হয়, সেক্ষেত্রে আরও জেল বেড়ে যাচ্ছে। এটা ডিস্ক প্রলাপসের কারণে ব্যথাটায় এবং মাসেল উইকনেস থাকে। তো প্রত্যেকটা মায়ের যেটা বলে আসলে এখানে ফিজিওথেরাপিটা খুব দরকার আফটার এটা সিজার। তো মানে আমাদের সেই অভ্যাসটা নাই যে একটা অপারেশনের পরে একটা ফিজিওথেরাপি দরকার। জি, প্রত্যেকটা অপারেশনের পরে কিন্তু রিহ্যাবিলিটেশন দরকার। প্রতিটা অপারেশনে বলা হচ্ছে অপারেশনের পরে পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন লাগবেই। প্রত্যেকটা সিজারের রোগী যদি সেটা কিন্তু একদিন 2 দিন, এখন রিহ্যাবিলিটেশন মানে কিন্তু 6 মাস না, একদিন 2 দিনের ট্রিটমেন্টে কিন্তু সে কিন্তু সাজেশনটা পেয়ে যাচ্ছে, সেলফ নিজে নিজে কিভাবে করতে ভালো পারবে, থাকা রাইট? যাবে। তো এই জিনিসটা প্রত্যেকটা সিজারের সাথে সাথে প্রত্যেকটা নর্মাল ডেলিভারির পরেও কিন্তু একটা ফিজিওথেরাপির দরকার, যেটা আমরা ট্রেনিং করেছি, আমরা গণস্বাস্থ্য করেছি, আমরা কুমুদিন হসপিটালে করেছি, যে সিজারের পর একটা রোগী কত দ্রুত সুস্থ করা যায়, তাকে স্বাভাবিক জীবনে দেওয়া যায়। কিন্তু দেখবেন অনেক মায়ের আছে সিজারের পরে কিন্তু স্বাভাবিক হতে অনেক দিন লেগে যাচ্ছে, তারপরেও কিন্তু অনেক যন্ত্রণা থাকে। অনেক রোগীরা আসছে 8 বছর আগে সিজার করেছিল, 8 বছর ব্যথা যাচ্ছে না, ওই যে যন্ত্রণা তার মাথার মধ্যে ঢুকেছে সিজারের কারণে ব্যথা, এবং হাজব্যান্ড ওয়াইফ দুজন ঝগড়া করছে যে আমি তো সিজার করতে চেয়েছিলাম না, তোমার কারণেই অবস্থা, মানে নানান ধরনের সমস্যায় তারা জর্জরিত। তো সেসব রোগীরা এসে আমাদের কাছে কমপ্লেন দেয়, তখন আমরা বুঝাই যে না, সিজারের দোষ নাই, এটা হচ্ছে ওনার বডি আনফিট হয়ে আছে, এটাকে ফিটনেস ট্রেনিং দিলে উনি কিন্তু আবার আগের মতো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আচ্ছা, ফিজিওথেরাপি নিয়ে বারবার কথা হচ্ছে, ফিজিওথেরাপিস্ট কারা হতে পারবে, এখন কখন? হ্যাঁ, ফিজিওথেরাপিতে এখন তো ভর্তি চলছে আমাদের ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট হতে পারবে তারা, এবং এখানে 5 বছর মেয়াদি গ্রাজুয়েশন কোর্স, যেটা ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি, এখানে তারা ভর্তি হতে পারে। তো এবার যারা ইন্টারমিডিয়েট পাস করেছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, এবং গতবার যারা পাস করেছিল তারা, আমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট চলছে, ফর্ম ফিল আপ চলছে, 23 তারিখ পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ নিব, এবং 25 তারিখে আমাদের অ্যাডমিশন টেস্ট হবে, 26 তারিখ থেকে ভর্তি শুরু, এবং আশা করি আগামী মাসে জুনের ফার্স্ট উইক থেকে আমরা ক্লাস শুরু করে দিতে পারবো। তো যারা ইয়াং এনার্জেটিক যে ছেলে মেয়েরা যারা সায়েন্স থেকে পাস করেছে, যারা নিজেকে ডেভেলপ করতে চায়, দেশের সেবা করতে চায়, আমি মনে করি তাদের জন্য সবচেয়ে বেস্ট প্রফেশন হচ্ছে ফিজিওথেরাপি কনসালটেন্ট বা ফিজিওথেরাপিস্ট হওয়া। কারণ ফিজিওথেরাপি হলে কিন্তু সমস্ত দর্জন মুক্ত। এই কর্মক্ষেত্রটা কতটা দেখেন, ফিজিওথেরাপিস্টদের জন্য কিন্তু প্লাস অনেক সুযোগ আছে। যেমন আপনি যদি জেনারেল পড়াশোনা করেন, আপনি হয়তো বিসিএস ক্যাডার হতে পারবেন, কিন্তু প্র্যাকটিশনার্স হতে পারবেন না। কিন্তু ফিজিওথেরাপিতে পড়লে কি হচ্ছে, সে কিন্তু বিসিএস ক্যাডার হতে পারবে, প্র্যাকটিশনার্স হতে পারবে। বিদেশে তার কিন্তু প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি। আপনি জেনারেল পড়াশোনা করলেন, বিদেশে কিন্তু আপনি ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছেন না, কিন্তু অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসেবে সারা পৃথিবী কিন্তু আপনাকে প্রায়োরিটি দিচ্ছে। আপনাকে এডুকেশনের জন্য আপনাকে স্কলারশিপ দিচ্ছে, আপনার জবের জন্য ফ্যাসিলিটিস দিচ্ছে, আপনার পার্মানেন্ট রেসিডেন্স দিয়ে দিচ্ছে, ফুল ফ্যামিলি রেসিডেন্স দিয়ে দিচ্ছে। সো সারা পৃথিবী কিন্তু ওপেন। সো আমি মনে করি ফিজিওথেরাপিদের জন্য কিন্তু প্লাস প্লাস থাকে। ওই যে অনেক সময় দেয় না যে শর্ত প্লাস প্লাস, মানে দামের সাথে একটা প্লাস প্লাস দেওয়া থাকে, ঠিক তাই ফিজিওথেরাপি এই এডুকেশন হচ্ছে প্লাস প্লাস, মানে আপনি সব জায়গা যেতে পারবেন, সব জায়গা। তারপরও প্লাস প্লাস থাকে যে সবাই যেখানে যেতে পারে আপনি সেখানে পারবেন, সাথে আপনি যেখানে যেতে পারেন সবাই সেখানে যেতে পারবে না। সো এই কারণে আমি মনে করি যারা এখন ফিজিওথেরাপিতে ক্যারিয়ার গঠন করতে চায় তাদের জন্য ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি আছে চমৎকার। এটা একমাত্র ফিজিওথেরাপি কলেজ, এবং এটা হসপিটাল বেসড ফিজিওথেরাপি মেডিকেল কলেজ, যেটা আসলে অনেক জায়গায় ফিজিওথেরাপি পড়ানো হয় যেখানে কিন্তু হসপিটাল ফ্যাসিলিস্ট নাই, বাট আমাদেরটাই সেটা আছে। এই হাঁটু ব্যথা কোমর ব্যথা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। এই হাঁটু ব্যথা কোমর ব্যথা থেকে বিরত থাকতে গেলে আমাদের কি কি সদুপায় অবলম্বন করতে হবে? সেটা হচ্ছে প্রথমে আপনাকে ফিটনেসটাকে চেক করতে হবে, যেটা আমরা এসপি হসপিটালে নিয়ে এসে ফিটনেস চেক। সেটা কাদের জন্য? সবার জন্য। এটা একজন সুস্থ মানুষের জন্য ফিটনেস চেক আপটা আপনি করতে পারেন। করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় ফল করছে। যখন ফল করবে তার আগেই যদি আপনি সতর্ক হয়ে যান তাহলে ফল করবে না। সো আমরা ফিটনেস চেক আপের মাধ্যমে আমরা তাকে সতর্ক করে দিচ্ছি, তাকে শিখিয়ে দিচ্ছি। এইটা যদি মেনটেন করতে পারে তাহলে তার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা হওয়ার চান্স 99% থাকবে না। এখন সবার তো এখানে এসে ফিটনেস চেক করা সম্ভব না, তাদের ক্ষেত্রে কি আপনার পরামর্শ থাকবে? তা আমি বলবো যে এক্সারসাইজ, যে ন্যাচারাল নর্মাল যে এক্সারসাইজগুলো আছে অবশ্যই বেশি বেশি করে এক্সারসাইজ করা উচিত, কারণ এক্সারসাইজের বিকল্প কিছু নাই। যতই বলেন ওষুধ প্রত্যেকটা রোগকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এক্সারসাইজ হচ্ছে আপনার বডির ফিটনেসটাকে বাড়াবে, বডির ইমিউন সিস্টেমকে হাই করবে, প্রিভেন্টিভ ট্রিটমেন্ট। তো এক্সারসাইজ হচ্ছে বেস্ট মেডিসিন, এটা গড গিফটেড। আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের শরীরে যে মেডিসিনগুলো দিয়ে দিয়েছেন সেটা প্রোডাকশনের একটা ইন্ডাস্ট্রি, একটা মেশিন হচ্ছে এক্সারসাইজ। সো বেশি বেশি করে এক্সারসাইজ করেন, বেশি বেশি করে ওষুধ প্রোডাকশন হবে,
আপনি সুস্থ থাকবেন, ভালো স্যার থাকবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দেখা হবে স্যার আগামী পর্বে, ভালো থাকবেন। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে, আগামী সোমবার ঠিক সকাল 9টায় সরাসরি নেক্সাস টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডক্টর পাপিয়া আফরোজ শমিক। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।